দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় ভাবনায় নির্বাচন। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং আশিকিন আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। বরাবরই একথা বলে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দিয়েছে, তারপরও ঘোষিত সময় নির্বাচন হবে কিনা এ ধরনের সংশয় আছে জনমনে। এরই মাঝে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, কোনো কোনো পরাশক্তি নির্বাচন বানচাল করতে চাচ্ছে, তার মানে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। আলোচনা শুরুতে আমি আবুল হাসান রুবেল, প্রধান উপদেষ্টা নির্বাচন যে বানচালের জন্য পরাশক্তি ষড়যন্ত্র করছে সেই বিষয়টা বলছেন, আপনিও কি মনে করেন তেমনটি হচ্ছে? ধন্যবাদ। প্রথমত বলি যে বাংলাদেশে নির্বাচন তো আসলে বহুদিন থেকে বাংলাদেশের নির্বাচন এক অর্থে বন্ধ হয়ে আছে। বাংলাদেশের নির্বাচনের নামে গত 3টি নির্বাচন যা হয়েছে তাতে আসলে জনগণ ভোট দিতে পারে নাই। ফলে জনগণের আকাঙ্ক্ষার দিক থেকে একটা নির্বাচনের আকাঙ্ক্ষার জায়গা থেকে এবং নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সংশয়ের জায়গা, আসলে এটাও বহু জায়গা থেকে আমরা জনগণের কাছ থেকে শুনেছি। ফলে এটা এবং এটা জনগণের সাধারণ আশঙ্কার জায়গা থেকে। কিন্তু প্রধান উপদেষ্টা যখন বলেন, নিশ্চয়ই তাকে একটা আলাদা গুরুত্ব দিতে হয়। মানে একজন জনগণের পক্ষ থেকে প্রশ্ন করা আর প্রধান উপদেষ্টা নিজে যখন বলছেন তার ভেতরে নিশ্চয়ই কিছু আলাদাভাবে আমরা দেখব। প্রধান উপদেষ্টা বলছেন যে এটার একটা ষড়যন্ত্র আছেন, তাহলে নিশ্চয়ই ষড়যন্ত্র বিষয়ে বা এইরকম তথ্য তার কাছেই বেশি থাকা সম্ভব আমাদের চাইতেও, এবং একটা সাধারণ জনগণের চাইতে বেশি। ফলে তার কথা আমাদেরকে নিশ্চয়ই ধরতে হবে যে তাহলে একটা এই বিষয়ক সবচেয়ে সতর্কতা আমাদের, মানে একটা যে কোনো ষড়যন্ত্র থাকতেই পারে, কিন্তু ষড়যন্ত্র আসলে বাস্তবায়িত হয় কীভাবে? বাস্তবায়িত হয় হচ্ছে যদি তার ক্ষেত্র প্রস্তুত হয়, দেশের ভেতরে এমন কোনো পরিস্থিতি হয় যাতে আসলে ওই ষড়যন্ত্রটা বাস্তবায়িত হওয়ার পথ তৈরি হয়। সেটা যদি মানে আমরা হতে না দিই তাহলে আসলে এটা বাস্তবায়িত হতে পারবে না। ফলে নির্বাচন একটা সঠিক সময়ে হতে পারে। ফলে আমি প্রধান উপদেষ্টার কথার ভেতর দিয়ে আমি ওই বার্তাটাই পাই যে প্রধান উপদেষ্টা বলছেন যে আমরা আসলে সবাই, মানে রাজনৈতিক দল, তারপর জনগণ সকলেই যাতে একটা দায়িত্বশীল আচরণ করেন, যাতে এই ধরনের কোনো ষড়যন্ত্র আসলে সফল হতে না পারে। ডিজিটাল সংস্থা জিটিআর সাংবাদিক মেহেদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, এমন মানুষ আছে যারা বলছেন তিনি 5 বছর ক্ষমতায় থাক, 10 বছর থাক, এমনকি 50 বছর ক্ষমতায় থাকুন। এটাকে আপনারা আসলে কীভাবে দেখেন? না, এটা আমি খুব লাইটলি নিয়েছি। মানে কেন? কারণ হচ্ছে যে, কারণ ধরেন শেখ হাসিনাকে 200 বছর চাই এরকম লোকজনও তো বাংলাদেশে ছিল। ফলে মানে কেউ কেউ চাইতেই পারেন, এরকম লোক নিশ্চয়ই আছেন। হ্যাঁ, ফলে এইটা চাওয়া দিয়ে তো আসলে হয় না। দেশের পুরো পরিস্থিতি কি, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া কি, কিভাবে আসলে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ক্ষেত্রে জনগণের ভূমিকা কি, এই সমস্ত বিষয় আসলে মিলেই আসলে একটা নির্বাচনের বিষয়টাকে বিবেচনা করতে হবে। ফলে মেহেদি হাসান, ওই সাক্ষাৎকারটা আমি দেখেছি, ওই সাক্ষাৎকারটা মেহেদি হাসান বলেছিলেন যে কেন ডিসেম্বর, মানে জানুয়ারি, ডিসেম্বর কিংবা তারও আগে নয়, কেন ফেব্রুয়ারি, এত সময় লাগছে কেন? তো সেইখানে তিনি যেটা বলেছিলেন সেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এই সরকার যে এসছে, সরকারের কাঁধে কিছু দায়িত্ব আছে। এটা হচ্ছে বিচার করা, বিচারের কাজে এগিয়ে নেওয়া, সংস্কার এগিয়ে নেওয়া এবং নির্বাচন করা। ফলে এই কাজগুলো করতে একটা সময় লাগছে। তখন কথা প্রসঙ্গে এটা বলেছিলেন, কেউ কেউ তো বলেন, মানে আপনি যেটা বলেন কথা প্রসঙ্গে, এরকম কথা আমরা পতিত যে আওয়ামী লীগ সরকার যে প্রধান ছিলেন শেখ হাসিনা, তার মুখে আমরা শুনেছি, তার আশেপাশের লোকজন যারা, তারাও বলেছেন। আমার মনে হয় আমি শেষ করি, আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে যারা সরকার প্রধান থাকেন তারা কি এই ধরনের কথা শুনতে অভ্যস্ত? মানে আমার কাছে মনে হয় যে যারা সরকারে থাকেন, যে কেউই, আপনিও যদি থাকেন, আপনাকেও অনেক লোক এসে বলবে যে আপনি যা পরিচালনা করছেন ভাই, এই যে টক শোটা যে আপনি করছেন, এটা এমন হচ্ছে যে এর মতো আর কিন্তু আপনার সাথে আমি একমত না। আমাকে বললে আমার এটা ব্যাখ্যা থাকতে পারে।
মানে আপনার একটা ব্যাখ্যা থাকতে পারে, আপনি অন্যভাবে একটা ব্যাখ্যা করতে পারেন, সেটা এক একজন এক একভাবে রিয়্যাক্ট করেন। তো আমি বলছি যে দুইটার ভেতরে একটা পার্থক্যটা হচ্ছে যে শেখ হাসিনাকে দিয়ে যখন নিয়ে যখন এটা বলা হতো, তখন আসলে এইটার সাথে সাথে তারা এমনভাবে উপস্থাপন করতো যে এটা ছাড়া আর কোনো বিকল্প নেই। আবুল হাসান রুবেল, আপনি যেটাকে বললেন আপনার লাইটলি নিয়েছেন, কিন্তু এখানে বিএনপি চেয়ারপারসন যে উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, তিনি কিন্তু প্রধান উপদেষ্টা যে বক্তব্য সেটাকে তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে এতে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, সংশয় তৈরি হয়েছে। মানে আমি আমারটা বলতে পারি, এখন জয়নুল আবেদিন ফারুক ধন্যবাদ কি বলবেন সেটা তো আবুল হাসান রুবেল। আশিকিন আলম, প্রথমে আসে আমি পরাশক্তির বিষয় নিয়ে, যেটা নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে, এরা প্রধান উপদেষ্টা বলেছেন। ধন্যবাদ প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে দেখুন, বাংলাদেশ আসলে এখন জিওপলিটিক্যালি সাবকন্টিনেন্টে আমাদের কিন্তু অনেক পাওয়ারফুল একটা কান্ট্রি হিসেবে, একটা ইমার্জিং কান্ট্রি হিসেবে সবাই এখন কনসিডার করে। সো বাংলাদেশের প্রত্যেকটি বিষয়, নির্বাচন তো অনেক বড় একটি বিষয়, আমরা দেখি অনেক ছোট ছোট বিষয় নিয়ে আসলে পার্শ্ববর্তী দেশগুলো থেকে বা বিভিন্ন শক্তিশালী দেশগুলো থেকে বিভিন্ন ধরনের বাধা আসে, বিভিন্ন ধরনের তারা আমাদের অযাচিত মন্তব্য করার চেষ্টা করে। সো যেহেতু এটা আমাদের দেশের যিনি চিফ অ্যাডভাইজারের মাধ্যমে আমরা এটা শুনেছি, সো এটা আসলে অ্যালার্মিং আমাদের জন্য। এবং এটার কিছু সিমটম কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা পরাজিত শক্তি ছিল তারা কিন্তু বিভিন্ন জায়গাতে আজকে মিছিল করার চেষ্টা করছে, তারা আজকে জুলাইয়ের শক্তি দেখে তারা বিভিন্ন ধরনের থ্রেট দিচ্ছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে আজকে জুলাইয়ের শক্তির মাঝে একটা অনৈক্য সৃষ্টি করার মাধ্যমে কিন্তু তারা ফায়দা লওয়ার চেষ্টা করছে। এবং রিসেন্টলি আমরা একটা বড় দলের যিনি স্পোক্স পার্সন, উনি কিন্তু একটা দেশের পত্রিকাতে উনি ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানে আমরা দেখেছি বাংলাদেশেরও কিছু রাজনৈতিক দল দেশের বাইরে কোনো দেশকে খুশি করে রাখার জন্য তারা বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে। তো এটাকে কিন্তু আসলে অনেকটা কোরিলেট করা যায়, এবং আই ফিল অ্যান্ড আই বিলিভ যে আসলে এই ধরনের কাজগুলো হয়তো অনেক কিছুই চলমান আছে, থাকতে পারে, বাট চিফ অ্যাডভাইজার যেহেতু দেশের এখন দায়িত্বে আছেন, সো ওনার জায়গা থেকে আসলে দেশকে কিভাবে বাইরের যে কোনো পরাশক্তি হোক আর যাই হোক, আমরা আসলে জুলাই গণঅভ্যুত্থানটা ছিল যে আমরা মাথা উঁচু করে বড় হব, তরুণরা আসলে বাংলাদেশপন্থী হতে চায় এবং তারা কোনো পরাশক্তিকে কিন্তু ভয় পায় না। আমাদের দেশে কিন্তু এই পরাশক্তি ভয় ছিল, সেই পরাশক্তি ভয়ের মধ্যেও কিন্তু আমরা রাস্তায় নেমেছিলাম, এবং রাস্তায় নেমে কিন্তু আমরা পরাশক্তিদের যারা যে গভর্নমেন্ট ছিল এই সরকার কিন্তু আমরা উৎখাত করেছি, এবং আমরা আমাদের দেশে কিন্তু বাংলাদেশপন্থী যে রাজনীতি সেই দিকে কিন্তু আমরা আস্তে আস্তে আগাচ্ছি। সো আমি মনে করি এই ধরনের পরাশক্তির ভয় বা এই ধরনের জুজুর ভয় দেখে আমাদের দেশের নির্বাচন বা যে কোনো গণতান্ত্রিক উত্তরণে আমাদের ডেমোক্রেটিক প্রসেসে আসলে কেউ বাধাগ্রস্ত করবে, এই ধরনের হস্তক্ষেপ আমরা মোটেও কামনা করি না, এবং সরকারকে এই ব্যাপারে দৃঢ় হওয়ার জন্য আমরা আহ্বান জানাই। এবং তিনি যেটা বলেছেন ক্ষমতায় থাকা নিয়ে, অনেকে তাকে বলেছে যে 5 বছর 10 বছর ক্ষমতা, এই বিষয়টা দেখেন, আসলে একটা মানুষ যখন পাওয়ারে থাকে, ক্ষমতায় থাকে, তার আশেপাশে লোকজন কিন্তু থাকে অনেক বেশি প্যাম্পারিং করা ট্রাই করে, এটা আমরা জানি। এটা আসলে শুধু গভর্নমেন্ট না, একটা অফিসে সিইও দেখবে, সে যখন একটা অফিসের চিফ থাকে, সিইও থাকে, তাকে কিন্তু আশেপাশে অনেক এমপ্লয়িরাও কিন্তু তাকে এরকম, আমরা যেটাকে বলি তেল মারা বলে আর কি, এরকম তেল মেরে কিন্তু তাকে বলা যায় ইউ আর দ্য বেস্ট সিইও, আপনি সবচেয়ে ভালো, হ্যাঁ আপনার অনেকদিন থাকা উচিত। সো এই ধরনের কথাবার্তাগুলো আসলে যারা বলেন, আমি মনে করি যে তারা আসলে তাদের নিজেদেরকে ডিহিউম্যানাইজ করেন। এই ধরনের কথাবার্তা আসলে আমার মনে করি গণতান্ত্রিক উত্তরণে আসলে থ্রেট হিসেবে মনে করি, কারণ বাংলাদেশে দীর্ঘ 3টি নির্বাচনে আসলে আমাদের মতো তরুণরা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। সো আমরা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে চাই, এবং সেটার জন্য যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আমরা যেতে চাচ্ছি। সো আমি মনে করি যে আসলে বাংলাদেশের যে ভোটাধিকার প্রয়োগের যে আমাদের নির্বাচনের যে আলোচনা শুরু হয়েছে, সেটা সঠিক সময় নির্বাচন হবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক গভর্নমেন্ট আসবে এবং ফাংশন করবে। আশিকিন আলম, প্রধান উপদেষ্টা এই ধরনের বক্তব্য ঘিরে আপনি দেখছেন যে বড় দল বিএনপি তাদের পক্ষ থেকে, অর্থাৎ জয়নুল আবদিন ফারুক, তিনিও যেটা বলেছেন সামনে নির্বাচন যে সংশয়, সেই বিষয়টা নিয়ে আসছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, সে টাইম ফ্রেম বেঁধে দেওয়ার পরও এই বিষয়টা নিয়ে কেন এত সমালোচনা কিংবা আলোচনা সৃষ্টি হচ্ছে? দেখেন, এখানে অনেকগুলো বিষয় আসলে ইনভলভড। আমি মনে করি যেমন আমাদের একটা এক্সাম্পল যদি দিই, যে আমাদের যে প্রতীক নিয়ে যে একটা ইস্যু তৈরি হলো, এটা তো এখন সবাই আমরা জানি যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে ছাত্রদের দ্বারা গঠিত একটি রাজনৈতিক দল, যারা আসলে এখনও তাদের অ্যাভারেজ বয়স 35, বিলো 35, এবং সারা বাংলাদেশে আমরা যখন কাজ করছি মানুষের প্রত্যাশাকে পূরণ করার জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি, তখন আমরা সামান্য একটি প্রতীক আমরা চেয়েছি, কিন্তু সেই প্রতীক নিয়ে আজকে আমরা কত তালবাহানা দেখতে পাচ্ছি, তাদের স্বৈরাচারমূলক আচরণ দেখতে পাচ্ছি,
তো জুলাই গণঅভ্যুত্থানের পরে আসলে প্রত্যেকটা জায়গাতে আমাদের দুটি বড় রাজনৈতিক দল, নাম বলতেই হয় বিএনপি এবং জামাত, তারা কিন্তু প্রত্যেকটি জায়গায় নিজেদের লোকজনকে সেট করেছে এবং সেই জায়গাতে আমরা দেখেছি এখন যারা যে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু প্রপারলি ফাংশন করতে পারছে না। সো এই জায়গা থেকে আমি বলবো যে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য আসছে। সো বিএনপি তার বক্তব্য ওনারা দিয়েছেন, নির্বাচনের সংশয় আছে, সেই জায়গাটাতে আমি মনে করি বিএনপির এই সংশয়ের কি কারণ সেটা আর একটু স্পষ্ট করা উচিত জনগণের কাছে। বিএনপি তো আসলে কিছুদিন পরপর তাদের স্টেটমেন্ট চেঞ্জ করে, কখনো বলে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে, কখনো বলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আদায় করে নেওয়া হবে, ওনারা বিভিন্ন ডেডলাইন দিচ্ছেন, বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আসলে এগুলো খুব কনফিউজিং। আমি মনে করি একটা স্পষ্ট বক্তব্য আসা উচিত। ওনারা এইভাবে বিভিন্ন বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আসলে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না বলে আমি মনে করি আর কি। আশিকুন আলম, আপনি একটু বলেন বিএনপি জামাত তাদের লোকজন সেট করেছে, একটু যদি ব্যাখ্যা করতেন। এটা তো আসলে আপনি দেখেছেন যে কিছুদিন আগে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম একটি বক্তব্য দিয়েছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যখন আসলে দেশে বিভিন্ন জায়গাগুলোতে লোকগুলোকে বসানো ছিল নতুন নতুন জায়গাতে, ইউনিভার্সিটির ভিসি বলা হোক, সচিব বলা হোক, বা বিভিন্ন জায়গাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধান, তখন কিন্তু লুক চয়েসের ক্ষেত্রে আসলে এই দুইটা বড় দলই কিন্তু তাদের পছন্দের যে লোকজন সেই জায়গাগুলোতে কিন্তু বসানোর চেষ্টা করেছে এবং সেই প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনের যিনি এখন চিফ আছেন উনি কিন্তু আমাদের একটি প্রতীক নিয়ে আজকে যে তালবাহানা করছেন, একটি দলেরই পছন্দের অনুযায়ী যেন উনি কাজ করছেন, মনে হচ্ছে যেন হি ইজ দ্য স্পোকস পারসন অফ এ পলিটিক্যাল পার্টি। সো দ্যাটস ভেরি প্যাথেটিক যে আমাদের এই জায়গাটাতে আসলে আমাদের খুবই খারাপ লাগে যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেকটি মানুষ কিন্তু একটা স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে এসেছিল, তরুণরা বিশেষ করে ছাত্র জনতা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা এসেছিল, পরিবর্তন আসলে হয় নাই। আমরা এটা দিয়ে খুবই শঙ্কিত। যে বিষয়টা প্রতীক বরাদ্দের যে বিষয়টা নিয়ে আসলেন, আমি যতদূর জানি যে আপনার যে শাপলা প্রতীক সেটা ইসির তালিকায় সেই প্রতীকটা নেই, তাহলে এখানে বিএনপি জামাত কিভাবে আপনাদের এই প্রতীক বরাদ্দ মানে আপনারা যাতে না পান সেখানে বাধা সৃষ্টি করতে পারে? দেখেন, ইসির তালিকায় প্রতীক নেই ঠিক আছে, কিন্তু ইসির তালিকায় প্রতীক 150টা নতুন প্রতীক কিন্তু ইনক্লুড করার জন্য ওনারা একটা কমিটি করেছিলেন। সেই কমিটির সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং আমরা দফায় দফায় কিন্তু আমাদের প্রতিনিধি নির্বাচন কমিশনে আমরা গিয়েছি কথা বলার জন্য। এখানে একটা জিনিস আমি বলতে চাই আজকে, যেহেতু এই লাইভটা অনেক মানুষ দেখছে, বাংলাদেশের গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে তাদের যে একটা অ্যাটিটিউডের জায়গা, এটাতে কিন্তু পরিবর্তন আসে নাই। আমরা দেখি যে গভর্নমেন্ট প্রতিষ্ঠানে মানুষকে আসলে যে সার্ভিসটা নিতে হয়, বাট এটা কিন্তু ডেভেলপ কান্ট্রিতে কিন্তু একটু উল্টা। মানে আমরা দেখি যে গভর্নমেন্ট প্রতিষ্ঠান বা তার সার্ভিস ওরিয়েন্টেড একটা প্রতিষ্ঠানকে কিন্তু তাদের পিপলের দিকে থাকতে হয়, লায়াবল থাকতে হয়। আমরা কি করছি, আমরা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে যাচ্ছি, বারবার চিঠি দিচ্ছি, প্রতীকের জন্য উল্টো পথে হাঁটছি। এটার কোনো মানে মানে সবাই জানে এটা, কিন্তু আমার হচ্ছে যে আপনি যে বললেন বিএনপি জামাত সেটা বাধা দিচ্ছে আপনাদের প্রতীক বরাদ্দের ক্ষেত্রে, সেই জায়গাটা হচ্ছে সেই জায়গাটাতে আমরা তাদের কথাবার্তা কিভাবে, কারণ আমি একটু বলি আশিকুন আলম, শাপলা যদি প্রতীক হিসেবে কেউ পেয়ে থাকে তাহলে আমার জানা মতে নাগরিক ঐক্য তারাই প্রথম পাওয়ার কথা ছিল, কিন্তু তারাও পায়নি। তাদের ক্ষেত্রে কি তাহলে তারা বাধা দিয়েছিল? আমি প্রথমে আপনার কথার একটু কারেকশন দিই। বিএনপি জামাত প্রতীক বরাদ্দের ক্ষেত্রে বাধা দিচ্ছে সেটা আমি বলিনি। আমি বলেছি যে বিভিন্ন জায়গায় লোক বসানোর ক্ষেত্রে ওনারা তাদের লোক, পছন্দের লোক তারা হচ্ছে বসানোর চেষ্টা করেছেন এবং সেটাতে সাকসেসফুল হয়েছেন। আর প্রতীকের ক্ষেত্রে আমরা কিন্তু শাপলার প্রতীক শুরু থেকে চেয়ে আসছি এবং বিভিন্ন দফায় দফায় আমরা মিটিং করেছি। আমরা দেখিয়েছি যে আইনগতভাবে আসলে শাপলার প্রতীক দিতে আমাদেরকে কোনো বাধা নেই এবং আপনারা দেখেছেন রিসেন্টলি কিন্তু নির্বাচন কমিশন আইনগত যে বাধা নেই সেই জায়গাটা নিয়ে কিন্তু ওনাদের কোনো বক্তব্য নেই, পিন ড্রপ সাইলেন্স। তারা কি বললেন? তারা বললেন যে আমরা আমাদের বক্তব্য শাপলা কেন দিব না এটা ব্যাপারে পরিষ্কার করবো না, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং যে আমাদের দেশে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার কাছে আমরা দফায় দফায় যাচ্ছি একটা প্রতীকের জন্য যেটা আমাদের ন্যায্য অধিকার, কিন্তু ওনারা বলছেন ওনারা কোনো বক্তব্য পরিষ্কার করবেন না। এটা আসলে খুবই আনএক্সেপ্টেবল, টোটালি আনএক্সেপ্টেবল। ধন্যবাদ আশিকুন আলম। আবুল হাসান রুবেল অনেক বিষয় আশিকুন আলম কথা বললেন, কিন্তু আপনার কাছে আমার যেটা জানার সেটা হচ্ছে যে এই যে বিএনপির সামনে নির্বাচনের সংশয়ের যে কারণ সেটার ব্যাখ্যার দাবি তিনি জানিয়েছেন এবং এই বিভ্রান্তি যাতে মানুষের মধ্যে না থাকে, দূর হয় সেই বিষয়ে করেছেন। যেহেতু গণস্বাধীন আন্দোলন আপনারা জোটে আছেন, সব কিছু মিলে আমি একটু এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছিলাম। আসলে আমার জানা মতে বিএনপি কোনো বিবৃতি দেয়, এটা বোধহয় জয়নুল আবেদিন ফারুকের মানে ব্যক্তিগত মন্তব্য। এখন কারো ব্যক্তিগত মন্তব্য বিষয়ে মানে তার দল যদি জানতে চায় সেটা জানতে চাইতে পারে, আমরা কিভাবে এটা জানতে চাইতে পারি? আর আমরা ওইভাবে ফর্মালি কোনো জোটেও নাই, আমরা একটা যুগপৎ আন্দোলনের ভেতর দিয়ে গেছি। সেটা এখন তো আসলে ওই যুগপৎ আন্দোলনটাও আসলে আর ক্রিয়াশীল না, এখন অন্যভাবে মানে এটা ক্রিয়াশীল যে আমরা যেহেতু আসলে অভ্যুত্থানের ভেতরে যে সমস্ত শক্তি ছিল সকলের সাথে কিন্তু আমরা বসছি, সকলের সাথে আলাপ আলোচনা করছি এবং কিভাবে আসলে এই
পর্বটা উত্তরণ হতে পারে সেটা নিয়ে যাতে স্মুথ হয় সেটা নিয়ে আলোচনা করছি। আমরা এনসিপির সাথে আলোচনা করেছি, গণ অধিকারের সাথে আলোচনা করেছি, এবি পার্টির সাথে আলোচনা করেছি, তারপরে এখানে বামপন্থী দলগুলোর সঙ্গেও আলোচনা করেছি, সবার সঙ্গে আমরা আলোচনা করছি এবং এরপরে আমরা বিএনপি জামায়াত সবার সঙ্গে বসবো। আমাদের দিক থেকে হচ্ছে যে আসলে একটা জাতীয় ঐক্য বজায় রাখা, কারণ আমরা মনে করি যে এই যে গণ অভ্যুত্থানটা যে আমরা করলাম এই গণ অভ্যুত্থানের কাজটা শেষ হয় নাই যতক্ষণ পর্যন্ত না আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে পারবো। বাংলাদেশের এই মানে যে ক্ষমতা কাঠামো যেটা আমরা আলোচনা করছি, নানান জায়গায় সমস্যা, একে খোলনলচে পাল্টে ফেলার যে কাজটা, সেই কাজটা যতক্ষণ পর্যন্ত আমরা সম্পন্ন না করব ততক্ষণ পর্যন্ত এই ঐক্য আমাদের বজায় রাখতে হবে, তাহলেই আমরা একটা নতুন জায়গায় পৌঁছতে পারবো। ফলে এই জায়গা থেকে আমরা এই কাজটা করছি। আচ্ছা, আরেকটা বিষয় যে এনসিপি যে প্রতীক বরাদ্দ নিয়ে আমরাও চাই যারা জুলাই যোদ্ধা যারা এই নতুন দলটা যারা আসছে তাদের দিতেই পারে, এটাই মানে কিন্তু তারপরও যে এই যে বিষয়টা নিয়ে যে একটা হচ্ছে শাপলা প্রতীক বরাদ্দ পাওয়া না পাওয়া, এটা নিয়ে আপনাদের কোনো আছে? আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলতে পারি, এর বাইরে আমি খুব বেশি কিছু বলতে পারবো না। নিজের এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমরাও শাপলা প্রতীক কিন্তু বিবেচনা করেছিলাম। আমরা যখন গণসংহতি শাপলা প্রতীক না শাপলা প্রতীক বিবেচনা করেছিলাম যে শাপলা প্রতীকের জন্য আমরা আবেদন করব কিনা। আমরা সেই অনুযায়ী মানে নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে শাপলা প্রতীক পাওয়া যাবে কিনা। তারা প্রথমে আমাদের জানিয়ে দেয় যে না, এটা পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে না, এবং আপনাদেরকে ওই যে ওইখানে 48টা তখন প্রতীক ছিল সম্ভবত, এই 48টা প্রতীকের ভেতর থেকেই আপনাদের বেছে নিতে হবে। হ্যাঁ, তারপরে মানে আমরা আর শাপলা প্রতীকের জন্য সে কারণে আবেদন করি নাই ফরমালি, কারণ হচ্ছে এটা পাওয়া যাবে না, তাহলে আর আবেদন করে লাভ কি? এরকম ব্যাখ্যা দিয়েছিলেন কেন পাওয়া যাবে না, কিংবা মানে ওনারা বলেছিলেন যে আমাদের যে নির্ধারিত প্রতীক আছে সেটার ভেতরেই আপনাদের একটা বেছে নিতে হবে, এটা হচ্ছে ওনাদের মানে যুক্তি, এর বাইরে কোনো যুক্তি দেননি। এবং আমরা তো আসলে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন মানে এটা করেছিলাম, এটা তো অনেক বছর হয়ে গেছে, এবং তখন আসলে ওনারা যে আচরণ করতেন সেটা আপনারা হয়তো জেনে থাকবেন যে তখন আসলে ওনারা আমাদেরকে ঝুলিয়েছেন যত বছর, একটা চিঠির উত্তর দিতে ওনারা 3 বছর লাগাতেন। এখন ওনারা চাপ ফেস করছেন তার চেয়ে এটা অনেক বেশি মানে আরো ভয়ঙ্কর ছিল। মানে 3 বছর একটা চিঠির উত্তর দিতেন ওনারা, ওই যে আদালতের যে সমন সেই সমনের জবাব দিতেন না, তারপরে 2 বছর পরে সেটার মানে ইয়েটা আমরা কোর্টে উঠালাম, এরকম বহু কিছু হয়েছে। এবং এর ভেতরে আসলে নাগরিক ঐক্যও বোধহয় চেয়েছিল এরকম একটা শাপলা প্রতীক, এরকম মানে আমি শুনেছি। তো শাপলা প্রতীক কিন্তু আসলে বাংলাদেশে ভালো ভালো প্রতীক বলতে যা বোঝায় সে বেশিরভাগ প্রতীক আসলে বিভিন্ন দল নিয়ে গেছে। আবুল হাসান রুবেল, আপনার মাধ্যমে জানলাম গণসংহতিও ফরমালি না হোক, তারা মানে তারাও আপনারা প্রত্যাশা করেছিলেন শাপলা প্রতীকটা, কিন্তু নাগরিক ঐক্য তারা ফরমালি তারা চেয়েছিল। তো আশিকিন আলম, এখন আপনাদেরকে ইসি থেকে বলা হয়েছে যে 50টি প্রতীক যে তালিকা দেওয়া হয়েছে এর মধ্যে থেকে, অর্থাৎ সেখানে লাউ, খাট, সোফা, ফ্রিজ সহ অনেক কিছুই আছে। তো আপনারা আসলে কি ভাবছেন এখন? দেখুন, আপনি যখন বলছিলেন যে লাউ, সোফা, তারপর হচ্ছে বেগুন, অনেক কিছুই বলা হচ্ছে, বালতি, কাপ, পিড়ি, এরকম অনেক কিছু বলা হচ্ছে। এটা আসলে আমি মনে করি আরেকটু মনে করে দিই যে আপনারা যে মানে প্রতীক বরাদ্দের যে আবেদন করেছেন সেখানে মনে হয় শাপলার পরে আপনাদের ছিল কলম, মোবাইল ছিল না, সেটা শুরুতে ছিল। আমি দুইটাই আসি, প্রথমটা আসি যে প্রতীকগুলো যেগুলো আমাদের ইলেকশন কমিশনে যেগুলো এখন ইনক্লুড করা হয়েছে, জাস্ট আপনি একটু চিন্তা করেন যে এই শতাব্দীতে এসে এখন কাপ, পিরিজ, লাউ, তারপর হচ্ছে আপনার বেগুন, এগুলো কিভাবে আসলে প্রতীক হয়, মানে এটা আমি বুঝতে পারতেছি না। যে আসলে আমার এটা কোনোভাবে এটা আসে না যে এরকম সময় এসে একটা মানুষ জাতীয় প্রতীক, তো কাপ, পিরিজ কিভাবে প্রতীক হয় একটা দলের, আসলে এটা একটা কমন সেন্সের বিষয় মনে করি। সেই জায়গাতে আমি মনে করি ওনাদের আসলে একটা সংস্কার দরকার, চিন্তার সংস্কার দরকার, যে আসলে একটা দেশ, বাংলাদেশ কিন্তু সেই জায়গায় এখন নাই। মানে বাংলাদেশ কিন্তু এখন সামনের দিকে আমরা আগাচ্ছি, এবং বাংলাদেশ কিন্তু এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমরা অনেক দিকে, অনেক রেটিংয়ে ভালোর দিকে। সো এই সময় আসলে এই জায়গাতে এসে কাপ, পিরিজ, লাউ, এই প্রতীকগুলো আসলে আমাদেরকে অফার করা যেরকম এক ধরনের, এটা একটা প্ল্যান, আমার মনে হয় একটা প্ল্যানেরই একটা অংশ, যে আমাদেরকে ডিহিউম্যানাইজ করা, আমাদেরকে একটু মোরালি একটু উইক করে দেওয়ার চেষ্টা। ওনারা হয়তো জানেন না যে আমরা এগুলাতে আসলে মোটেও বিচলিত না, আমরা আসলে মোটেও এগুলো দিয়ে অফেন্ডেড ফিল করছি না, আমরা আমাদের জায়গায় কাজ করছি। এবং আমরা বিশ্বাস করি যে শাপলার প্রতীক আমাদের যেহেতু আইনগতভাবে কোনো বাধা নেই এটা পাওয়ার, সো আইনগতভাবে বাধাও নেই, এবং এটা জাতীয় যে আমাদের এমব্লেমের এটা পার্ট, এটা একটা অংশ, চারটার একটা অংশ। সো আমরা শাপলার প্রতীক আইনগত যেহেতু বাধা নেই, এবং আমরা এটা শুরু থেকে চেয়ে আসছি, এটার জন্য আমাদের কাছে ওনার কমিটমেন্টও দিয়েছিলেন যে আমরা শাপলার প্রতীককে নতুন করে 150টা প্রতীকের মধ্যে আমরা ইনক্লুড করব। সেই জায়গা থেকে ওনারা সরে এসে এখন ওনারা দ্বিচারিতামূলক আচরণ করছেন। সো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আসলে শাপলার প্রতীকটা আমরা পাবো। আর দ্বিতীয় যে প্রশ্ন করলে সেটা একটু যদি কাইন্ডলি আবার একটু আপনি মনে করে দিতেন আমাকে।
মানে আপনারা এখন কি ভাবছেন আসলে? আচ্ছা, আমরা যেটা ভাবছি সেটা বললাম যে আমরা শাপলা প্রতীক, যদি জিজ্ঞেস করেন যে আমরা কি প্রতীক চাই, আমরা বলবো শাপলা, শাপলা এবং শাপলা। আর একটু কারেকশন আছে, আমরা প্রতীক কিন্তু আমরা যে তিনটা শুরুতে বললেন যে শাপলা, কলম এবং হচ্ছে আমরা মোবাইল, এটা কিন্তু আমরা পরে চেঞ্জ করে বলেছি শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা, এই তিনটা বলেছি আমরা। সো আমরা আমাদের সেই জায়গাতেই এখনো আমরা স্টিক টু করছি যে আমরা এই তিনটার প্রতীকের মধ্যে যে কোনো একটা প্রতীক চাই। এবং আমরা লাস্ট যে চিঠিটা দিয়েছি 23 তারিখে আহ্বায়কের স্বাক্ষরিত চিঠিতে কিন্তু আমরা এটাও বলেছি যে উই আর ওপেন টু ডিসকাস, যে আমরা কথা বলতে চাই, ইভেন আমরা ডিস্টর্টেড যদি শাপলা প্রতীকও আমাদেরকে দেওয়ার জন্য আমরা সেটাও কিন্তু বলেছি। সো আমরা কিন্তু আমাদের প্রতীকের জায়গাতে কিন্তু আমরা জিরো টলারেন্স, এবং আমরা কিন্তু এই জায়গাতে স্ট্রিক্ট আছি। আমরা এই প্রতীকটা পাবো বলেই বিশ্বাস করি, এটা আমাদের একটা নাগরিক অধিকার, বৈধ অধিকার। এখানে আমরা কোনো অন্যায্য বা কোনো বেআইনি আমরা কোনো দাবি করি নাই। সো এটা আমরা পাবো বলে বিশ্বাস করি। বলা হচ্ছে, এখন যদি তারা না দেয় তাহলে কি করবেন আপনারা? দেখুন, একটা জিনিস আমরা যেটা দাবি চাচ্ছি সেটা যদি না দেয়া হয়, এটা আসলে ওনাদের জায়গা থেকে এক ধরনের স্বৈরাচারীমূলক আচরণ বলে আমি মনে করি প্রথমত। দ্বিতীয় হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা কি করব, সেই প্রশ্নটার উত্তর হচ্ছে আমরা আমাদের এই প্রতীকটা কিন্তু শাপলা প্রতীক, আমার ইচ্ছা হলো আমি শাপলা প্রতীক চেয়ে ফেললাম, এরকম কিন্তু হয় নাই। এটা একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড স্টোরি ছিল। আমরা আমাদের সারা দেশে যে আমাদের নেতাকর্মী ছিল, আমরা কিন্তু সবার কাছ থেকেই মতামতের ভিত্তিতে আমরা কিন্তু প্রতীকগুলো আমরা নিয়েছিলাম। সবচেয়ে বেশি যে ভোট এসেছিল যে প্রতীকে, সেটা ছিল শাপলা। সো যেহেতু এটা আমাদের নেতাকর্মীদের এবং সারা দেশের কিন্তু আমাদের কর্মী সমর্থকদের কিন্তু একটি ডিজায়ার একটা প্রতীক। সো এটার জন্য আমরা আমাদের যত উপায় আছে, প্রসেসগুলো আছে, স্টেপগুলো আমরা অবলম্বন করব এবং এটার জন্য আমরা জোর দাবি তুলব। এবং এটার জন্য আমাদের যে যে পদ্ধতি অবলম্বন করতে হয়, যেমন ধরেন যদি আমাদেরকে কোর্টে যেতে হয়, যদি আমরা আইনগত লড়াই করতে হয়, সেটা আমরা করব। আমরা এটা আমাদের মাঠ পর্যায় থেকে কিন্তু এরকম দাবি আসছে। নির্বাচন তো চলে আসছে, সেটা নির্বাচনের প্রক্রিয়ায় হবে। একটা দল তো শুধু নির্বাচনের জন্য নিবন্ধন নেয় না, একটা দলের তো লং একটা ভিশন থাকে। এবং আপনি জানেন আমরা কিন্তু একটা লং ভিশন নিয়ে আসলে এনসিপি এস্টাবলিশ হয়েছে। শুধু 2026 নির্বাচন হয়ে গেলেই তো এনসিপির যাত্রা শেষ হয়ে যাবে না। আমরা যা স্টার্ট করলাম, আমরা কাজ করব, ভবিষ্যতে আমাদের বাংলাদেশ নিয়ে অনেক পরিকল্পনা আছে। সো সেই জায়গাতে আমরা আশিকিন আলম, যদি এই শাপলা আপনাকে দেয়া না হয় তাহলে এনসিপির কি ক্ষতি হতে পারে? দেখুন, প্রথমত আমরা এটা বিশ্বাস করি শাপলা আমাদেরকে না দেওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে প্রথম কারণ। এই জায়গাটাতে আমরা এখনও চিন্তাই করি না যে শাপলা আমাদেরকে দেওয়া হবে না। যেহেতু আপনি জিজ্ঞেস করলেন, সেই প্রশ্নের খাতিরে উত্তর দিতে হয়। আসলে ক্ষতির জায়গাটা হচ্ছে যে এটা একটা দেশের মানে জনগণের সাথে কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের যে একটি তাদের যে একটা কানেক্টিভিটি থাকে, একটা ট্রাস্টের জায়গা থাকে, যে একটি বৈধ নাগরিক অধিকার যেটা আমি পাওয়ার যোগ্য, সেটাও যখন পায় না একটা মানুষ, তখন কিন্তু তার রাষ্ট্রের সাথে একটা বোঝাপড়া সমস্যা তৈরি হয়। ঠিক যেমনটা আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শাপলা প্রতীকটা আমরা কোনো অবৈধ দাবি ছিল না, সেটা যদি আমাদেরকে না দেয়া হয়, এই ক্ষেত্রে আমি মনে করি এটা আসলে জনগণের সাথে এক ধরনের প্রতারণা। যে ভবিষ্যতেও জনগণ তার যে কোনো বৈধ তার নাগরিক অধিকার যদি রাষ্ট্রের কাছে চায়, দাবি করে, তাহলে সে কিন্তু এটা না পাওয়ার যে একটা এক্সাম্পল কিন্তু সেট হয়ে যাবে। সেই জায়গায় আমি মনে করি পার্টিগত দিকের চেয়ে এটা আসলে ব্রডার সেন্সে কিন্তু এটা অনেক বড় একটা মিসট্রাস্টের একটা জায়গা তৈরি হবে আমার মনে হয়। ধন্যবাদ আশিকিন আলম। আবুল হাসান রুবেল, দ্বিচারিতা, স্বৈরাচারীমূলক আচরণ, নির্বাচন কমিশনের যে বিষয়টা বললেন আশিকিন আলম, আমি একটু এর মানে সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। আপনারা তো 3 বছর 3.5 বছর ঘুরছেন এর আগের। হ্যাঁ, আমার মোট 6.5 বছর। 6.5 বছর, হ্যাঁ, 6.5 বছর ঘুরেছি। 6.5 বছর ঘুরেছি এবং মানে ধরেন আমার কাছে মনে হয় এখনকার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে মানে আগের চাইতে এখন অপেক্ষাকৃতভাবে একটু তারা নমনীয়, তারা অনেক ধরনের কথাবার্তা শোনেন, তারা অনেক ধরনের স্টেপস নেন। তো এটা আগে ছিল না। আগে ব্যাপারটা এমন ছিল যে আসলে ওনারা দেখাই করতে চাইতেন না। দেখা করার জন্য বহুদিন ধরে চিঠি দেওয়ার পরে ওনারা দেখা করতেন না। পরিস্থিতি হচ্ছে আগে অন্যদের সাথে করেনি, আপনাদের সাথে করছে, এখন আপনাদের সাথে করেনি, এদের সাথে করছে না, মানে আরো অনেকের সঙ্গে, মানে আমি তো জানি যে সবার সঙ্গে মোটামুটি ভাবে দেখা করছেন, কিন্তু আপনার সামনে তো বলবো না, ওরা অন্যদের সাথেও দেখা করছেন, কথা বলছেন, যুক্তি দিচ্ছেন, আছে মানে এখন একটা প্রসেসের ভেতরে আছেন। এই প্রসেসটাও ছিল না। মানে আমরা একটু সবকিছু যদি একটু মানে ধরেন আওয়ামী লীগের আমলে আসলে কি ছিল, এটা আসলে ঠিক আমরা মানে দুইটা একই ছিল, এটা আমরা মানে এই জায়গায় যাতে না, আমি আপনার কথা বলি নাই, আমি বলছি যে এই জায়গায় যাতে আবার পুরো জিনিসটা যদি চলে যায়, তাহলে আসলে ব্যাপারটা আসলে তা না। কিন্তু মানে এখানে একটা সমস্যা, আমাদেরকে যেটা বলেছিল, ওনাদেরকে এই কথা বলেছে কিনা আমি জানি না। আমাদেরকে প্রথমে বলেছিল যে নির্বাচন কমিশন থেকে যে এটা হচ্ছে জাতীয় প্রতীক, এটা দেওয়া যাবে না। তখন আমরা অনেক যুক্তি দিয়েছিলাম, কিন্তু তারা ওই সিদ্ধান্তেই অনড় ছিলেন এবং আমাদেরকে আসলে কোনো কনসিডার করেন নাই। এটা
ওই যেগুলো বলে বাঁশি, তবলা, কাপ, পিরি, যেগুলো আমাদেরকেও অফার করছিল, কাউকে আলাদাভাবে হিউমিলেট করার জন্য আসলে এগুলো করে না। এগুলো হচ্ছে ওনাদের ওই যে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক, হ্যাঁ স্বতন্ত্র প্রার্থী, তারপরে হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এগুলোর জন্য যা যা করা আছে সেইখান থেকে ওনারা নিয়ে এসে এখানে দেন। মানে ওই প্রসেসটা হচ্ছে এরকম। তো এটা মানে ওনারা যে করেন, এইখানে আমার যেটা মত ছিল সেটা হচ্ছে যে যখন একটা দল নতুনভাবে নিবন্ধিত হবে, এটার জন্য আমরা চিঠি দিয়েছিলাম একটা, যে যখন দল নতুনভাবে নিবন্ধিত হবে তখন তার আসলে মানে যা বিদ্যমান পার্টিগুলো নিয়ে রাখছে সেগুলো তো নিয়ে রাখছে, তার বাইরে আমি যদি কিছু পছন্দ করি সেই পছন্দের অধিকার আমার থাকতে হবে। এটার জন্য আমরা একটা চিঠি দিয়েছিলাম মানে নির্বাচন কমিশনের কাছে প্রতীকের বাইরে, নির্বাচন কমিশনের এই যে নির্ধারিত যে প্রতীকের তালিকা, এই প্রতীকের তালিকার বাইরেই আমি নিতে পারি যদি অন্য আরেকটা দল মানে এটা না নেয়, আপত্তি না করে, ইতিমধ্যে না নিয়ে থাকে, তাহলে আমি এটা নিতে পারি। মানে এইরকম একটা নিয়ম আসলে করা দরকার যে আসলে এই তালিকার ভেতরেই আমাকে নিতে হবে, এইভাবে আমাকে হাত পা বেঁধে ফেলা হবে। এটা আসলে বলে গেলেন, সংস্কারের কথা বলে গেলেন উনি। ধন্যবাদ আবুল হাসান রুবেল। আশিক আলম, যেহেতু আপনাকে পেয়েছি, ঘুরে ফিরে একটা বিষয় চলে আসি, সেটা হচ্ছে গতকাল বিমানবন্দরের সাংবাদিক লাঞ্ছনার একটা বিষয়, আপনাদের এনসিপির বিরুদ্ধে অভিযোগটা আসছে এবং আপনারা সেই বিষয়টা নিয়ে আমরা যতদূর জানি যে তদন্তের একটা ব্যবস্থা আপনাদের পক্ষ থেকে করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে সেখানে আসলে আপনারা কি জানতে পেরেছেন আসলে বিষয়টা নিয়ে? প্রথমত এখানে কি ঘটনা ঘটেছে বা কি হয়েছে সেটারও আগে আমি আনকন্ডিশনালি আসলে সরি বলছি ব্যক্তিগতভাবে। আসলে কারোর সাথে এই ধরনের যদি হয়ে থাকে বা নাও হয়ে থাকে, এই ধরনের আসলে ঘটনা কোনোভাবেই এক্সপেক্টেড না। সাংবাদিকরা তো আসলে জাতির দর্পণ হিসেবে কাজ করে, ওনাদেরকে আসলে আমাদের সব জায়গা থেকে সাপোর্ট দেওয়া উচিত, এটা আমি বিশ্বাস করি। সো তারপর যেটা বললেন যে আমরা একটি তদন্তের জন্য প্রস্তুত, আমরা অলরেডি কথা বলছি এবং দলের মধ্যে সেটা প্রসেসটি চলমান আছে, যারা সংশ্লিষ্ট টিম আছেন তারা কাজ করছেন। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি আসলে প্রত্যেকটি নাগরিকের, বিশেষ করে যারা দেশের সাংবাদিকরা তো আসলে একটি দেশকে রিপ্রেজেন্ট করে বিভিন্ন জায়গাতে, সো ওনাদেরকে আসলে কোনোভাবে অপমান করা, অপদস্থ করা, এটা আসলে আমরা পার্টিগত দিক থেকে এটা আমরা মোটে সমর্থন করি না। যদি এরকম ঘটনা ঘটেও থাকে, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমি মনে করি শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে। যদি করে থাকে, আই এম নট শিওর যে এখন এটা হয়েছে কিনা, আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে যে যদি কেউ এই ধরনের প্রমাণিত হয় যে সাংবাদিকদেরকে অপমান করেছে, তাহলে আমরা এটার জন্য একটি এক্সাম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা করব। এবং আমরা এটার জন্য আরেকটি কাজ করতে আমরা প্ল্যান করছি যে আমাদের নিজেদের কর্মীদের মধ্যে ওই ধরনের কীভাবে আরেকটু বেশি গ্রুম আপ করা যায় পলিটিক্যালি তাদেরকে, যেহেতু আমরা একটা নতুন পার্টি, সো এই ধরনের চিন্তাও আমাদের আছে। ধন্যবাদ আশিকিন আলম। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা দেয়া এক সাক্ষাৎকার নিয়ে ব্যাপক ঝড় উঠেছে, আপনি দেখেছেন। তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে, যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে। এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনুন। দেখুন, আওয়ামী লীগের যে নাম উচ্চারণ করছেন এটাই কিন্তু ইটস কাইন্ড অফ যে একটা আসলে আমাদের জন্য খুব অপমানজনক বিষয় যে এখনও বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ মিছিল করে, আওয়ামী লীগকে বিভিন্নভাবে হচ্ছে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন দলের পক্ষ থেকে আসলে আওয়ামী লীগকে এখনও প্রাসঙ্গিক করার, তাদেরকে নির্বাচনে আনা তো অনেক পরের বিষয়, তাদেরকে নিয়ে যে কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়, এটাই তো আসলে অনেক ধরনের একটা উদ্যত্তমূলক আচরণ আমি মনে করি। যেখানে হাজার হাজার শহীদ হয়েছে, জুলাই যোদ্ধারা এখনও কাতরাচ্ছে, হসপিটালে আহত অবস্থায় আছে, অনেক মা সন্তান হারা, সেই জায়গায় কীভাবে একটা খুনি সংগঠন যারা সরাসরি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা নিজেদেরকে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে তারা অনেক মানুষকে খুন করেছে বিগত 16-17 বছর, এরকম একটি দলকে নির্বাচনে আনার বিষয়টা আসলে খুবই আকাশ থেকে পড়ার মতো একটা বিষয়। এটা তো আসলে কোনোভাবেই আসলে কাম্য না। যেখানে একটা দল দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা পার্শ্ববর্তী একটি দেশকে দিয়ে বাংলাদেশে আধিপত্যবাদ কায়েম করার মাধ্যমে দীর্ঘ সময় বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে, খুন করেছে, লুটপাট করেছে, ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা, শেয়ার বাজার তারা লুটপাট করেছে, অসংখ্য মানুষকে গুম করেছে, বিভিন্ন রাজনৈতিক ট্যাগিংয়ের মাধ্যমে বিভিন্ন লোকজনকে তারা হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে অনেক মানুষ। তো এরকম একটি দল যারা দেশের বিরুদ্ধে অবস্থান করে, সভরেনিটিতে বিশ্বাস করে না, যারা দেশ বিরোধী একটা শক্তি, তো এরকম একটি অপশক্তি বা এই গোষ্ঠীটাকে নির্বাচনে আনার প্রশ্ন আসলে অনেক পরের বিষয়। তারা আসলে কিভাবে বাংলাদেশে ফাংশন করে সেটাই আমার প্রশ্ন থেকে গেল আপনার কাছে। একদম শেষ দিকে আশিকিন আলম, আর সময় দিতে পারছি না। আবুল হাসান রুবেল, আপনার দিয়ে হয়তো শেষ করতে হবে যে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের যে সিদ্ধান্ত, এটা কিভাবে হবে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমি কয়েকটা বিষয় একটু মানে নজর দিতে চাই। এক নম্বর হচ্ছে, ধরেন আমরা একটা শক্তি,
কারণ মেহেদী হাসান কেন এই প্রশ্নটা করলো, কিংবা এরকম প্রশ্ন আসলে প্রধান উপদেষ্টাকে বা অন্য কাউকে বাইরে থেকে যখন যে কেউ সাক্ষাৎকার নিতে আসেন এই জায়গায় কেন করেন। মানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি আপনার যে নেটওয়ার্ক, তারপরে বিভিন্ন জনের কাছে ইনফ্লুয়েন্স, এটা কিভাবে আসলে প্রসারিত করছে আওয়ামী লীগ, তার একটা উদাহরণ হচ্ছে এইগুলো। মানে আওয়ামী লীগ নিজেকে আসলে বিভিন্ন ক্ষেত্রে ইন্টারন্যাশনালিও যে মানে এটা কোনো কোনো সময় প্রশ্ন না করলে আপনি জানতেন না যে সরকারের ভাবনাটা কি। না, সরকারের ভাবনা তো আমি জানি, মানে কারণ হচ্ছে যে সরকার আগে থেকে বলছে, তারা তো বলছে এখনো নিষিদ্ধ হয়নি, তারা যে কোনো সময় কার্যক্রম, সরকার তো কখনো নিষিদ্ধ করে নাই, এটা তো আমরাও জানি যে মানে সরকার বলছে যে কার্যক্রম স্থগিত করা হলো, আর আইনি প্রক্রিয়ায় তার বিচারের মাধ্যমে এটা নিষিদ্ধ হবে না হবে সেটা হচ্ছে আদালতের বিষয়, এটা তো সরকার বলেছে। এখন আমরা পাবলিকলি ধরে নিয়েছি যে নিষিদ্ধ। কার্যক্রম স্থগিত আর নিষিদ্ধ এই দুইয়ের ভেতরে যে পার্থক্য আছে, এই পার্থক্যটা হচ্ছে ধরেন পাবলিকের কাছে যায় নাই, মানে পাবলিকের কাছে এটাই হচ্ছে নিষিদ্ধ, হ্যাঁ, কিন্তু সরকারের কাছে ফাঁকি দেওয়া হইতো। এটা আপনি পাবলিককে ফাঁকি দিলেন নাকি ওই যে ইন্টারন্যাশনাল মানে কমিউনিটি তাকে ফাঁকি দিল সরকার, সেটা সরকারের বিবেচনা। মানে আমি বলছি যে এইটা সরকার এটা করেছে, সরকার বলছে যে আইনি প্রক্রিয়া তাদের বিচারের প্রক্রিয়াটা আছে, সেই বিচারের প্রক্রিয়ার ভেতর দিয়ে নির্ধারিত হবে তার দল হিসাবে ভবিষ্যৎ কি, হ্যাঁ, তার আগ পর্যন্ত আমরা তাদের কার্যক্রম নিষিদ্ধ করলাম। ধন্যবাদ। কার্যক্রম নিষিদ্ধ, এটা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধের সেই দিকে। ধন্যবাদ আপনার দুজনকে বাংলাদেশে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।